তারপরে আহত পঙ্গু তাদের সেই সব শহীদ পরিবার এবং আহত পঙ্গুদের যথাযথ পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি। এটা আমাদের একটা অন্যতম দাবি যে যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে সেই পরিবার আহত পঙ্গুদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এবং এই যে প্রায় 2000-এর মতো মানুষ হত্যাকারী এবং অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই কাজটি করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ তাদের দোষর 14 দল, জাতীয় পার্টি সহ 14 দলের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এই দাবিগুলো নিয়েই মূলত আমাদের আন্দোলন চলমান আছে। আন্দোলনরত 8 দল, আমি আগেই বলেছি যে ঢাকায় ইতিমধ্যে সমাবেশ হয়েছে। একই সাথে বাংলাদেশের সকল বিভাগীয় শহরে সমাবেশ পর্যায়ক্রমে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিভাগীয় সমাবেশগুলো আগামী 30 তারিখে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে। দুপুর 2টায় আমাদের এই সমাবেশ অনুষ্ঠিত হবে এবং 4টা পর্যন্ত আমাদের এই সমাবেশ চলবে 2 ঘন্টার এই সমাবেশ। আমাদের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, এরপরে বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, এই 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ সেদিন এখানে সমাবেশে গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক আগামীর একটি সুন্দর, সুষ্ঠু এবং একটি সুখকর বাংলাদেশ, একটা বসবাসযোগ্য বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য সেদিন নেতৃবৃন্দ এখানে রাখবেন। আমি সম্মানিত সাংবাদিক বন্ধুদেরকে আমাদের এই সমাবেশের কার্যক্রম আপনারা প্রচার করবেন। সেদিন আপনাদেরকে 2টার পূর্বেই সমাবেশ স্থলে উপস্থিত হয়ে আপনারা সংবাদ সংগ্রহ, ভিডিও ধারণ, ছবি ধারণ সহ সামগ্রিক কার্যক্রম পরিচালনার উদাত্ত আহ্বান জানিয়েই আমার উদ্বোধনী কথা শেষ করছি। যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে, সাংবাদিক বন্ধুর প্রশ্ন থাকে, তাহলে আসতে পারে। জি, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর আমাদের রাজশাহী, নাটোর, নওগাঁ, নবাবগঞ্জ এই 4 জেলার আমাদের 5টি শাখা এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের ওনারা রাজশাহী বিভাগের 8 জেলা থেকে ওনাদের নেতাকর্মীরা আসবেন। অন্য দলগুলোরও তাই আসবেন। জি, সংবাদ কর্মীদেরকে আপনারা কিভাবে জানাবেন? আমরা তো প্রশ্ন করতে চাই, এর আগে বিএনপির সঙ্গে জামাত ইসলামের জোট ছিল, সেই জোট রাজনৈতিক জোট, মানে নির্বাচনী জোট, সেই জোটটা এখন আবার ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে জোট বেঁধেছেন জামাত ইসলাম বা অন্যান্য দলগুলো। সেই ক্ষেত্রে কি এটা নির্বাচনী জোট কি বিএনপির বিরুদ্ধে, নাকি মানে কোন ইস্যুতে বিএনপির সঙ্গে আপনাদের দূরত্বটা, এই নির্বাচন কেন্দ্রিক কোন ইস্যুতে? না, বিএনপির সাথে এই যে বিষয়গুলো নিয়ে সংস্কার কমিশন কাজ করলো, বিশেষ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোট, এরপরে পিআর, এইগুলো নিয়েই মূলত তাদের সাথে একটা মতের পার্থক্য ছিল, বক্তব্যের পার্থক্য ছিল। এখানে কিছু হয়তো যেমন পিআর তারা চেয়েছেন, তারা প্রথমে তো পিআর বুঝেনি নাই, পরে উচ্চ কক্ষে পিআর তারা সম্মত হয়েছে এবং উচ্চ কক্ষে পিআর ইতিমধ্যে সরকারও সিদ্ধান্ত গ্রহণ করেছে। জুলাই জাতীয় সনদের ব্যাপারে তারা নানাবিধ কথাবার্তা বলেছেন, কিন্তু জুলাই জাতীয় সনদ যদি বাস্তবায়ন না হয়, সেটা স্বীকৃতি না পায়, আইনগত ভিত্তি না পায়, তাহলে তো আসলে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই জাতীয় মানে গণ অভ্যুত্থান
এবং বরং বলা এইগুলোর কোনো মূল্য থাকে না। এবং এক সময় দেখা যাবে যে এ কারণেই বড় বিপদের সম্ভাবনা হবে। এরপরে এইটা এত লোকের রক্ত দেওয়া সেটা বৃথা হয়ে যাবে, ফ্যাসিজম আবার ফিরে আসবে। সেক্ষেত্রে আসন ভাগাভাগির কিন্তু একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে সম্ভাবনা দলগুলোর সঙ্গে আপনার আসন ভাগাভাগির কোনো আলোচনা হয়েছে কিনা, কি অবস্থা? না, এইটা এখনো পর্যন্ত এই আসন ভাগাভাগির বিষয়ে আমার মনে হয় যে আন্দোলন চলমান আছে, আসন সময় হলে আসন ভাগাভাগির বিষয়টি সামনে আসবে ইনশাআল্লাহ। ভাই চলছে আমাদের এই প্রসঙ্গে পরে গান প্লিজ। আপনারা হচ্ছে এই যে 8 দল, যেহেতু আপনারা আজকেও জানাননি ভাই কাজের প্রসঙ্গে আপনাদের লাইভ চলছে ভাই, আপনারা পরে কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে সাংবাদিকদের সাথে? ভাই বিষয়টা হচ্ছে যে আপনারা এই যে আমরা যে সংস্কার কমিশনে যে কথাগুলো নিয়ে দীর্ঘ আলোচনা হলো আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে, আপনারা জোট হয়ে এই 8 দল মিলে আন্দোলনটা করছেন এবং সেটার একটা বিভাগীয় সমাবেশ বলে আমরা আসলে জানি সেটা করতে যাচ্ছেন। পিআর বা হচ্ছে যে এই যে এই পদ্ধতিগুলো, জুলাই সনদ, এই ব্যাপারগুলো আপনারা যাদেরকে বলেন যে ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, সেই আপনার ভোটাররা আসলে কতটুকু জানে? এবং আপনারা তো মাঠের আন্দোলন করছেন, কিন্তু জনগণ বা এই ভোটারদেরকে বোঝানোর কোনো কর্মসূচি কি আপনাদের আছে, না সামনে আসলে করবেন এরকম যদি একটু কিছু বলতেন। আসলে না, আমরা একটু সংশোধনী দিই, সেটা হলো আমরা ক্ষমতার উৎস জনগণ বলি না, অন্য কোনো দল বলতে পারে। আমরা ক্ষমতার উৎস মহান রাব্বুল আলামিনকেই বুঝি। আর পিআর সহ জাতীয় সনদের বিষয়ে আমরা বেশ আগ থেকে, আগস্ট মাস থেকে আন্দোলন করে আসছি এবং আমরা জনগণকে এই বিষয়ে অ্যাওয়ার করার জন্য, জনগণকে এটার সাথে সম্পৃক্ত করার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি, আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন সভা করেছি, সমাবেশ করেছি, মিছিল করেছি, লিফলেট, একদম গ্রামগঞ্জ পর্যন্ত আমরা লিফলেট বিতরণ করেছি, বুকলেট বিতরণ করেছি। এর অনেক কপি আপনাদের কাছেও পৌঁছেছে এবং আমরা এটা নিয়ে গণসংযোগ করেছি। আমাদের কর্মসূচি চলমান আছে। এখন যে বিভাগীয় সমাবেশ, এগুলোও জনগণকে জনগণের অ্যাওয়ারনেসের জন্যই আমাদের নেওয়া। এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো কতটুকু আসলে সাধারণ মানুষকে আসলে মানে বুঝতে সক্ষম করবে? কারণ আমাদের আসলে বিশাল জনগোষ্ঠীটা আসলে ওইভাবে শিক্ষিত না যে আমরা লিফলেট বা এইরকম কথা শুনে আসলে বুঝে যাব। এই ক্ষেত্রে আপনার মনে হয় কিনা শুধুমাত্র আপনারা মঞ্চে আছেন, সামনে আছেন বলেই না, রাজনৈতিক দলগুলোর আসলে দায়িত্ব কিনা যে আমাদের এই যে নতুন বন্দোবস্ত, আমাদের যে দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা আসতে যাচ্ছে এবং সেখানে পিআর পদ্ধতি, পার্সেন্টেজ, এইটা আপনার ভোটার কতটুকু আসলে জানে, ক্ষমতার উৎস না হলেও? না, আমি আশা করি যে বাংলাদেশের মানুষ একেবারে অসচেতন নন, মানে বেশ সচেতন। এবং ইতিমধ্যে আপনারা গ্রামগঞ্জে গেলেই বুঝতে পারবেন, আমরা তো যাই মাঝে মাঝে, একেবারে রুট লেভেলের মানুষের কাছেও যাই, তারা পিআর বুঝেন। এবং আমরা যতদূর পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি, একেবারে রুট লেভেলের গ্রাম মহল্লার বিভিন্ন একেবারে রুটেও আমরা চেষ্টা করেছি পিআর, তারপরে গণভোট, এই বিষয়গুলো বোঝানোর জন্য। আমরা আশা করি বুঝে, এবং জনগণ অনেকটাই আমাদের এই যে চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে। আপনি যেখানেই যাবেন সেখানেই জানতে পারবেন যে তারা এই আন্দোলনের পক্ষে তাদের মতামত ব্যক্ত করছে। আমরা সমাবেশগুলো দেখছি যে কোনো দলেরই, মানে আলটিমেট সামনে তো নির্বাচন, সবাই নির্বাচনকে লক্ষ্য করেই আসলে সমাবেশগুলো নির্বাচন কেন্দ্রিকতাতেই যাচ্ছে। এইখানে আপনারা যেহেতু আলাদা একটা আন্দোলন করছেন এবং বেশ অনেকদিন থেকে এটা নিয়ে একটা জনমত তৈরি করা, মানুষকে সচেতন করার কাজগুলো করে যাচ্ছেন, এই সমাবেশে আলাদা কোনো কিছু থাকবে কিনা এই বিষয়ের উপরে, বক্তব্য ছাড়াও কোনো অ্যাক্টিভিটিস বা আপনাদের তো আমরা আজকে তো কথা বলতে চাচ্ছিলাম, এটার উত্তরটা দিবেন আপনি। আমরা যেটা মনে করি যে 14 দল তো এখন নিষিদ্ধ হয়নি। আওয়ামী লীগের যারা সমর্থক আছে, যারা কর্মী আছে, তারা যদি ভোট দেওয়ার সুযোগ পায় এবং 14 দলের যে কোনো একটা দলের পুরো যদি আওয়ামী লীগের যার নেত্রী আছে বিদেশ থেকে হোক, যদি বলে দেয় যে ওই দলটা আমাদের চয়েস, তোমার ওখানে ভোট দাও, সেক্ষেত্রে আওয়ামী লীগের যে 20% বা 25% ভোট যদি সেই দলের কাছে যায়, সেক্ষেত্রে তারা যদি 20% ভোট পায়, তাহলে তো 60টা তারা আসন তারা
পাবে, সেক্ষেত্রে পরবর্তীতে আবার তো এই এমপি গুলোতে আবার কেনা বেচা হবে, যেহেতু তাদের কাছে টাকা আছে। এই বিষয়গুলো আপনাদের নজরে আছে কি? না, সেই নজরে আছে বলেই তো আমাদের দাবির একটা 5 দফার অন্যতম দাবি যে 14 দলকে নিষিদ্ধ করতে হবে। আপনার বলেছি আমি শুরুতেই। জি, যে আমি গণভোট ব্যাপারে একটা কথা বলতে চাচ্ছিলাম। আসলে আমরা যতটুকু জানি গণভোট এমন একটি সিস্টেম যে এই যে জীবন পানির বোতল, এই বোতলের পক্ষে বা বিপক্ষে একটি বিষয় কেন্দ্র করে সাধারণত গণভোট পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়েছে। অনেকগুলো বিষয়কে নিয়ে গণভোট হবে, তখন আপনার 10টা বিষয়ের মধ্যে 5টার পক্ষে আমি, 5টার বিপক্ষে আমি, সেই ক্ষেত্রে গণভোট কিভাবে হবে যদি একটু বুঝিয়ে বলতেন। এখানে সুনির্দিষ্ট দুটো বিষয়। একটা হলো যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে, এটা বাস্তবায়নের জন্য গণভোট। আর একটা হলো পিআর। এখানে অন্য কোনো বিষয় নাই তো, 4-5টা তো নাই। কেউ জুলাই সনদ পছন্দ করলো, পিআর পছন্দ করলো না, পিআর পছন্দ করলো, জুলাই সনদ। সেইভাবে নিশ্চয়ই গভর্নমেন্ট যদি গণভোট দেন সেভাবেই তারা তাদের ফরম্যাটটা ওইভাবে রেডি করবেন। জি, একই দিনে যদি গণভোট হয়, একটা নির্বাচনের দিনে গণভোট হয়, একই দিনে মানে আবার ফিরে আসবে বা এ ধরনের একটা আশঙ্কা করবে। সেই জায়গা থেকে আপনাদের অসুবিধা অর্থাৎ গণভোট বলে এখানে কি প্রতিবন্ধকতা? আসলে নির্বাচন যে বিষয়ের উপরে আমরা বলছি যে যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয় তো সেটা তো আগে সিদ্ধান্ত হতে হবে, এই জন্য যে সিদ্ধান্ত যদি একই দিনে নির্বাচন হয় তাহলে তো মানে ওই গণভোট নেওয়া আর না নেওয়া সমান। সিদ্ধান্ত তো আগে হতে হবে। আমার একটা প্রশ্ন আছে। জি, আপনারা এই 8 দল জোটের কথা বলতেছেন বা বিভিন্ন বিভাগীয় শহরে বিভাগীয় সমাবেশের কথা বলতেছেন, এই জায়গায় আপনারা শুরুতে এই মঞ্চেও বললেন যে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন সহ বিভিন্ন দাবি আপনারা মাঠে এখন পর্যন্ত আলোচনায় আছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা জোট বেঁধেছেন না মাঠে থেকে আন্দোলন করার জন্য জোট বেঁধেছেন? আমার সেটা ক্লিয়ার করবেন। না, এটা তো আন্দোলনের জন্য জোট আমরা বলি নাই, আমরা বলেছি আন্দোলনরত 8 দল। আমরা 8 দলীয় জোট বলি নাই। এটা নির্বাচনের জন্য গঠিত হয় নাই, আন্দোলনের জন্য গঠিত হয়েছে। নির্বাচন যদি করে তো এটা পরবর্তীতে হয়তো আমাদের কেন্দ্র নেতৃবৃন্দ 8 দলেরই ওনারা যদি মনে করেন যে একসাথে নির্বাচন করব তাহলে হতে পারে। এখন যেটা এটা আন্দোলনের জন্য। আচ্ছা মহোদয়, যে আপনারা 8 দলকে এখানে রেখেছেন, বাকি 7টা দল কিন্তু